সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই মুখোমুখি সরকার ও বিরোধী দল। জনগণের সাথে প্রতারণার অভিযোগ করেছে দুই দলই। সংসদ শেষে বিরোধী দলীয় উপনেতা বলেন, গণভোট না মেনে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি নয় বরং সংবিধান সংশোধন কমিটিতে যোগ না দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে বিরোধী দল। মোহন ইসলামের প্রতিবেদন। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই মুখোমুখি সরকার ও বিরোধী দল। বেসরকারি দিন বিলানোর অভিযোগ তুলে ওয়াকআউট করে বিরোধী দল। সবকিছু আলোচনা করা দরকার। পরে ব্রিফিং করেন তাদের উপনেতা। তিনি অভিযোগ করেন, বিএনপি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিএনপি এখন বলছে যে গণভোট সংবিধান কাভার করে না। যদি গণভোট সংবিধান না করে তাহলে ইলেকশনও কাভার করে না। বিএনপির আজকে 2/3 মেজরিটির যে সরকার, এটাও কাভার করে না। গণভোট যদি অবৈধ হয় তাহলে ওনারা কিন্তু আর বৈধ থাকেন না। আর বাহানা দেখিয়ে ওয়াকআউট না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিরোধী দলীয় উপনেতা বলেন, ওয়াকআউটের পেছনে যুক্তি আছে। আমরা কোনো অজুহাতে আসি নাই, আর এটা কোনো ছোট বিষয় নয়। অধিকাংশ জনগণের যে সিদ্ধান্তের বাস্তবায়নের যে প্রয়োজনীয়তা এবং অপরিহার্যতা, এটাকেই আফোর্ড করেই আমরা আজকে বেরিয়ে আসছি। পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেন, উল্টা বিরোধী দল জাতির সাথে প্রতারণা করছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করতে প্রস্তুত। এখানে গণভোটের যদি কোনো গণরায় সম্পর্কিত তাদের বক্তব্য থাকে, তারা এই কমিটিতে এসে বলতে পারে। সুতরাং আমরা প্রতারণা করছি না, বরং তারা জনগণকে বঞ্চিত করছে। আর সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বিরোধী দলকে আহ্বান জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকলকে আহ্বান করতে চাই, একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সেই সমস্যার সমাধান করব। মোহন ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের উদ্বোধনী দিনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের এখনই যোগ দেওয়ার সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য ভারতকে জানানো হয়েছে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। আমাদের মাননীয় সংসদ সদস্য বৃহস্পতিবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। শুরুতে শোক প্রস্তাব গ্রহণের পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। যেই মক্কা প্যাক্ট 7 আগস্ট 2026 এরপর স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের উপর। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব অর্জন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে অভূতপূর্ব গৌরবময় প্রাপ্তি। তবে এই পথটি একক কোনো দেশের স্বার্থ বা সুবিধার জন্য ব্যবহারের সুযোগ নেই। মাননীয় স্পিকার, আপনি যেমন সকল সংসদ সদস্যের স্পিকার, আমিও তেমনি সকল জাতিসংঘের সদস্য রাষ্ট্রের যে সংগঠন সাধারণ পরিষদ, তার প্রেসিডেন্ট হিসেবে কাজ করব। এখানে কোনো বিশেষ দেশের জন্য কাজ করার স্কোপ কম, এটা আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এটা বিবেচনা করবেন। বাংলাদেশ গর্বের সঙ্গে যোগ্যতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে যদি আমরা সকলের জন্য কাজ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে দাবি করে মন্ত্রী সংসদকে জানান, গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে। আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক পর্যায়ে কাজ চলছে বলেও জানান ডক্টর খলিলুর রহমান। আমাদের পররাষ্ট্রনীতির মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।
ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন। এজন্য তফসিল ঘোষণা হতে পারে সেপ্টেম্বরে। দুপুরে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। নির্বাচন সুষ্ঠুভাবে করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বার্ষিক পরীক্ষা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন ফরাদ ইবনে মালেক। স্থানীয় সরকার নির্বাচন কবে এ নিয়ে নানা জল্পনার পর একটি সম্ভাব্য সময়ের কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার নিজেই। বৃহস্পতিবার নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। পরে আগারগাঁওয়ে ইসি ভবনে এসে সিইসি জানান, চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন। আশা করছি যে আমরা হয়তো এই মাসের মধ্যে, এই মাস মানে সেপ্টেম্বর মাসের মধ্যে হয়তো শিডিউলটা ঘোষণা করতে পারবো। তাহলে আলটিমেটলি গিয়ে বছরের শেষে এবং কিছু কিছু হয়তো আগামী বছরে চলে যেতে পারে। নির্দিষ্ট সময়ের আগে তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার আহ্বানও জানান তিনি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করার কথাও বলেন সিইসি। এই পরীক্ষার বিষয়টি আমরা হয়তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। ইফ ইট ইস পসিবল আমরা হয়তো এন্ড অফ নভেম্বরে শুরু করতে পারি, যদি ওনারা পরীক্ষাটা একটু আগে নিতে পারেন। এদিকে 90 দিনের মধ্যেই ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন সম্পন্ন করতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নাসির উদ্দিন। আমাদেরকে লার্জ নাম্বার অফ ইউনিয়ন পরিষদ ইলেকশন হ্যাজ টু বি ডান উইদিন দিস ইয়ার। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। দ্বন্দ্ব সংঘাতে না জড়িয়ে প্রকৌশলীদের যোগ্যতা অনুযায়ী এবং সুনির্দিষ্টভাবে নিজেদের ক্ষেত্রগুলো চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে প্রকৌশলী অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলনে তিনি বলেন, দেশের উন্নয়নে প্রকৌশলীদের কাজে লাগাতে হবে, তা না হলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যাহত হবে। এ সময় সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি খাতেও কর্মসংস্থানের জোর দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সবার আগে বাংলাদেশ গড়তে মেধাবী প্রকৌশলীদের কাজে লাগানোর বিকল্প নেই। এ খাতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ পেশাজীবী পরিবেশ গড়ে তোলার দাবি জানান তারা। কাউকে বিচ্ছিন্ন করে, কাউকে অবহেলা করে, আবার কাউকে অতিমাত্রায় আমরা পৃষ্ঠপোষকতা দেওয়া, এটা অবশ্য একটি রাষ্ট্রের যদি এরকম বঞ্চনার যদি জায়গা থাকে, সে বঞ্চনার জায়গাও রাখতে হবে না। দেখতে হবে রাষ্ট্র এমন একটা লিয়াজো অফিসারের দায়িত্ব পালন করবে যার যে ক্ষমতা, যার যে দক্ষতা, যার যে মেধা, সেই অনুযায়ী যেন সে তার কাজ পায় এবং সে তার পরিবার এবং জীবনের ভরণ পোষণ করতে পারে। রংপুরে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার সময় পরিবারের সদস্যরা খুনিদের চিনে ফেলায় তাদেরও হত্যা করে মূল আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ। তাদের ডোপ টেস্ট করা হচ্ছে, পাশাপাশি চলছে আলামতের DNA টেস্টের প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাহবুব। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিস্তারিত জানাচ্ছেন শাহবাজিত আহমেদ। রংপুরে আলোচিত শিক্ষক পরিবারের 4 জনকে শ্বাসরোধ করে হত্যা করেছে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ। আবারও বললেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুব। তিনি আরো জানান, পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। দ্রুত আসামিদের ডোপ টেস্ট করা হচ্ছে, পাশাপাশি চলছে আলামতের DNA টেস্ট। ওনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। আর অ্যাসফেক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে এটা আপনারা জানেন, এটা যাদের অভিজ্ঞতা আছে, বীর্য বের হয়ে যায়, মলমূত্র বের হয়ে যায়। কমিশনার বলেন, ইয়াবা সেবন দেখে ফেলায় প্রথমে শিক্ষক গণপতি চক্রবর্তীকে, পরে তার স্ত্রী ও মেয়েকে এবং সবশেষ শিশু প্রিয়ম আসামি সিদ্ধার্থকে চিনে ফেলায় তাকেও শ্বাসরোধ করে হত্যা করে। তিনি আরো জানান, সিদ্ধার্থদের পৈতৃক জমি কিনে নেওয়ার গণপতি চক্রবর্তীর উপর ক্ষোভ থাকতে পারে সিদ্ধার্থের। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি, সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফেক্সিয়া বা শ্বাসরোধ কারণে
হত্যা। এদিকে নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে এই হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জামাতের সেক্রেটারি জেনারেল। সাংবাদিকদের তিনি জানান, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চায় জামাতে ইসলামী। প্রশাসনকে হত্যাকাণ্ডের মূল রহস্য কারণ, হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিকদের মত বিনিময় সভায় আমি জোর দাবি করছি। এর আগে এই নৃশংস ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করে জামাত, পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জামাতের নেতারা। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর। দৃষ্টি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইনস্টিটিউট অফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মাসব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। সারা দেশ থেকে শিক্ষার্থীরা বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে অংশ নেয়। এবছর প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের শিক্ষা। এই লক্ষ্য সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো এবং প্রতিভা দেখানোর সুযোগ তৈরি করে দেওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অন্তর্ভুক্তি এবং সচেতনতামূলক এমন কর্মসূচি আয়োজনের জন্য প্রতিষ্ঠানটির প্রশংসা করেন তিনি। সেই সাথে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হতে এবং তাদের সম্ভাবনাকে উৎসাহিত করার উপর জোর দেন। এ পর্যন্ত ইনস্টিটিউট অফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ১৫০০-এর বেশি দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিয়েছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।